মানে মনোস্যাকারাইড ময়টিকে ওর সঙ্গে যুক্ত করে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে সেটা জিনটা ইনএফেক্টিভ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ও গ্রুপ হবে। সেটা একটা মাদার সাবস্টেন্স থাকে, তার সঙ্গে এগুলো চেনগুলো যুক্ত হয়, বুঝতে পেরেছ? যুক্ত হয়। যেমন মনে করো এরকম ধরনের, মনে করো সি পড়ছে না, কেন পড়তে চায়, লেখা পড়তে চায় না। এটা সিটা বোঝা গেল। তারপরে এটা হচ্ছে ফোকাস। এর সঙ্গে যদি তোমার গ্যালাক্টোজ এনএসি এরকম লাগে তাহলে সেটা হচ্ছে এ গ্রুপ, আর যদি গ্যালাক্টোজ যদি থাকে তাহলে বি গ্রুপ, আর দুটোই যদি থাকে তাহলে পরে সেটা এবি গ্রুপ। এবি গ্রুপ এই হচ্ছে এগুলোর, এটা হচ্ছে। আর এটা হচ্ছে সি হচ্ছে সেরামাইড। সেরামাইড সেরামাইড হচ্ছে তোমার স্ফিঙ্গোলিপিড। হ্যাঁ, স্ফিঙ্গোলিপিড তোমার, এটা হচ্ছে সেরামাইড। তোমার স্ফিঙ্গোলিপিড আছে, স্ফিঙ্গোসিনের সঙ্গে ফ্যাটি অ্যাসিড ময়টি যোগ হলে তাকে বলে তোমার সেরামাইড। সেই সেরামাইডের সঙ্গে এটা লিঙ্ক হয়ে থাকে, অথবা কোনো প্রোটিনের সঙ্গেও লিঙ্ক হতে থাকতে পারে, সেখানে প্রোটিনের সঙ্গেও লিঙ্ক হয়ে থাকতে পারে। সাধারণত সেল মেমব্রেনের ক্ষেত্রে, আরবিসির ক্ষেত্রে বেশিরভাগই এই ধরনের কম্পাউন্ডই পাওয়া যায়। এই যে ফুকোসটা যেটা লেগেছে, এইটা এই যে পার্টটা, এই পার্টটাকে হচ্ছে এইচ সাবস্টেন্স বলে। এইচ সাবস্টেন্স, এই যে ফুকোসিল ময়টিটাকে যুক্ত করার জন্য যে এনজাইম, সেটা যদি না থাকে তাহলে পরে যেটা হয় তার সঙ্গে এইগুলোর এনজাইম থাকলেও সেগুলো কাজ করে না। সাধারণত এই সাবস্টেন্সটা হচ্ছে মাদার সাবস্টেন্স। এইটা হচ্ছে ও গ্রুপের ইন্ডিভিজুয়ালের এই সাবস্টেন্সটা থাকে, কারণ এই যে কার্বোহাইড্রেট ময়টিকে সংযুক্ত করবার যে জন্য যে এনজাইমের দরকার সেটা তাদের হয় না, তৈরি হয় না, বুঝতে পেরেছো? বা ইনএফেক্টিভ, সেখানে তারা করতে পারে না, এই জন্য ও গ্রুপ পাওয়া যাচ্ছে। আর এখানে এবি গ্রুপ এরকম হচ্ছে, বুঝতে পারছো? যা শুধু আছে, শুধু এইটা যুক্ত করতে পারে, গ্যালাক্টোজ এনএসি, এনএসিটাইল গ্যালাক্টোজ। আর গ্যালাক্টোজ যদি আসে, আর যদি এটা থাকে, এই এনজাইমটা থাকে, এটাকে ইনসার্ট করতে পারছে, তাহলে পরে সেটা হচ্ছে গ্রুপ বি। আর যদি দুটো এনজাইম থাকে তাহলে পরে সেই ক্ষেত্রে এই আছে, তাহলে একটা গ্যালাক্সির মধ্যে এরকম দুটো ফুলের মতো বেরিয়ে থাকবে, এবং এগুলো হচ্ছে অ্যান্টিজেন। এটা সাহায্যেই এটা অ্যান্টিজেনটা হচ্ছে, বুঝতে পেরেছি? এখন সাধারণত ক্ষেত্রে দেখা গেছে যে এ গ্রুপের যে ইন্ডিভিজুয়াল, তার সেক্ষেত্রে তার অ্যান্টি বি তার সেরামে থাকছে, প্লাজমায় থাকছে। তার কারণ কি, যে নেচারে এই ধরনের কম্পাউন্ড পাওয়া যায়, নেচারে ফুড সাবস্টেন্স, নানা রকম ব্যাকটেরিয়া বা নানা রকম ক্ষেত্রে নেচারে এই সাবস্টেন্সগুলো পাওয়া যায়। তার ফলে কী হচ্ছে, যার এ গ্রুপ আছে তার তো বি গ্রুপের সাবস্টেন্স নেই, মানে সিমিলার স্ট্রাকচার যদি থাকে কোনো আমাদের যে ডায়েটে বা অন্য কোনো সোর্স থেকে যেটা আসছে, তাহলে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হতে পারে, এবং সেটা থাকে। তাহলে গ্রুপে ইন্ডিভিজুয়ালের মধ্যে অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিজেনটাকে বলে অ্যাগ্লুটিনোজেন, আর এর বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে বলে অ্যাগ্লুটিনিন। এরকম বুঝা গেল? সেরকম তাহলে এক্ষেত্রে তোমার যে গ্রুপ এ, তাদের ক্ষেত্রে তোমার ওই এনএসাইডাইল গ্যালাক্টোজামিন সেখানে যুক্ত হচ্ছে, তার এনজাইমটা আছে, সেই এনজাইমের সাহায্যে সেইটা সেখানে ইনসার্টেড হতে পারে। এবং কিন্তু সেই ক্ষেত্রে তার সিরামে অ্যান্টি বি থাকে, তার কারণ বি সাবস্টেন্সটা থাকে না বলে, বি সাবস্টেন্স জাতীয় পদার্থ তার শরীরে যখন প্রবেশ করছে তখন তার এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি করছে, সে অ্যান্টি বি থাকছে। সেরকম বি গ্রুপের যেটা ইন্ডিভিজুয়াল,
তাদের ক্ষেত্রে সেটা কি হচ্ছে, সেই ক্ষেত্রে যে বি অ্যান্টিজেনটা থাকার ফলে এই এবং মেটেরিয়ালের অন্যান্য যে আউটসাইড মেটেরিয়াল যে তার কন্ট্যাক্টে যখনই আসছে তখন সে অ্যান্টি এ তৈরি করতে পারছে। আর এবি গ্রুপ যার আছে সে কোনোটাই তৈরি করছে না, কারণ সে নিজের সেলফ অ্যান্টিজেন কেন তৈরি করবে? হ্যাঁ, এবং সেটা হচ্ছে ইমিউনিটির একটা বেসিক জিনিস, সে তৈরি করতে পারে। এবি গ্রুপের কোনো অ্যাগ্লুটিনিন নেই এবিও সিস্টেমের। আর ও গ্রুপের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই হচ্ছে। ও গ্রুপের ক্ষেত্রে অ্যান্টি অ্যাগ্লুটিনোজেন নেই, কিন্তু অ্যান্টি এ অ্যান্টি বি এটা সবই আছে। এরকম এটা হচ্ছে ল্যান্ডস্টিনারের, এটা হচ্ছে ল এবং এইভাবে এসছে। কিন্তু সবার ক্ষেত্রেই যে এমন হবে তা নয়। ওই ধরনের সাবস্টেন্স যদি না থাকে তাহলে সেই ধরনের ক্ষেত্রে সেটা অন্য ধরনের যে মলিকুল, প্রোটিন মলিকুল বা কিছু, তা সেইটা যদি অ্যাবসেন্সও থাকে তাহলে তার বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। যেমন আরএইচ যে নেগেটিভ ইন্ডিভিজুয়াল, তার শরীরে যে মানে আরএইচ পজিটিভ, তার যে আরএইচ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে অ্যান্টি আরএইচ তৈরি হবে এমন কোনো কথা নেই। সেটা তার এক্সপোজার চাই তবে সে হবে, বোঝা গেল? যেমন এখানে এই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তোমার অ্যান্টি বি তৈরি হচ্ছে, তাহলে তুমি ধারণা করতে হবে যে আরএইচ পজিটিভ যখন আছে, নেগেটিভ যখন আছে, তার ক্ষেত্রে অ্যান্টি আরএইচ একটা তৈরি হবে না কেন? কিন্তু সেটা হয় না, নেচারে সেটা হয় না। যে কোনো কারণেই তার এক্সপোজার বা কোনো ধরনের কম্পাউন্ড নেই বা সেরকম কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। হতে পারে আরএইচ ইন্ডিভিজুয়ালের যদি কোনো কারণে আরএইচ পজিটিভের ব্লাডে যদি ট্রান্সফিউশন হয় ইন এনি ফর্ম, ব্লাড ট্রান্সফিউশন হোক বা প্রেগনেন্সি হোক, তাহলে সেই ক্ষেত্রে তার অ্যান্টিবডিটা তৈরি হতে পারে সেখানে। তাহলে এখন সেখানে এবং এই যে এইগুলো আমরা যা ব্লাড টাইপ আমরা যেটা পাচ্ছি সেগুলো হচ্ছে তোমার হচ্ছে যে ক্যারেক্টার যেটা আমরা আলটিমেটলি পাচ্ছি, এক্সপ্রেসড ক্যারেক্টার। এটা হচ্ছে ফেনোটাইপ। আর জিনের যে ক্যারেক্টার হচ্ছে এটা হচ্ছে জেনোটাইপ। তার মানে সেক্ষেত্রে এবিওর ক্ষেত্রে, হ্যাঁ, এবিওর ক্ষেত্রে এটা হচ্ছে তোমার যেখানে থাকছে এবং হচ্ছে ডমিনেন্ট আর তার সঙ্গে অ্যালিল শব্দ আছে। ALL এরকম অ্যালিল শব্দ আছে। মানে ম্যাটার্নাল সাইড থেকে যেই ডিএনএ স্ট্রাকচারগুলো আছে, তাহলে একটার সঙ্গে করসপন্ডিং আর একটা থাকবে। একটা ম্যাটার্নাল সাইড থেকে আসছে সাধারণত ক্রোমোজোম নাম্বার 9-এ এটা থাকে। যাই হোক, তা এখন সেই ক্ষেত্রে অ্যালিল মানে কি, যে করসপন্ডিং সাইটে আর কে আছে, বোঝা গেল? যদি একটা যে প্যাটার্নাল সাইড থেকে যদি ম্যাটার্নাল সাইড থেকে যদি পায়, তাহলেও তার সেক্ষেত্রে এ গ্রুপ হবে। আর অথবা ম্যাটার্নাল যে কোনো জায়গা থেকে যদি এ গ্রুপ আর অন্যটা যদি ও গ্রুপ পায়, তাহলে সেক্ষেত্রেও এ গ্রুপ হবে। একটা থাকলেই সেখানে হবে, বুঝতে পেরেছ? এক্সপ্রেশন হবে। তার মানে যেখানে এ থাকলো সেটা হচ্ছে হোমোজাইগাস, আর যেখানে ও এরকম থাকছে তখন সেটা হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল, কিন্তু ফেনোটাইপ সবারই সেক্ষেত্রে ব্লাড গ্রুপ এ হবে। একে আবার A1 A2-তে ভাগ করেছে, তোমরা দেশ বইয়ে দেখবে। কিন্তু এখানে সাধারণত অত ডিপে আলোচনা করার প্র্যাকটিক্যাল কোনো দরকার নেই। এখন এইভাবে তোমার এবিও সিস্টেমটা তৈরি হয়েছে এবং এগুলো এম টাইপের IgM অ্যান্টিবডি, এর সাথে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না। বুঝতে পারো নি এটা? তোমার এখানে তুমি এটা ফিজিওলজি বইয়ের ছবি দিয়ে দেখানো আছে। এটা হচ্ছে সেরামাইড। হ্যাঁ, সেরামাইড হচ্ছে স্ফিঙ্গোলিপিড, মানে হচ্ছে স্ফিঙ্গোসিনের একটা কম্পাউন্ড, ফ্যাটি অ্যাসিড যদি থাকে, ওইটা প্যামেটিক অ্যাসিড আর সেরিন থেকে তৈরি হয়, সেটা হচ্ছে সেরামাইড। এটা হচ্ছে সেল মেমব্রেনে থাকছে, আউটার সেল মেমব্রেনে, আরবিসি মেমব্রেনে। মনে করো এরকম একটা আছে, এবং এখানে একটা আছে, এরকম হচ্ছে বাই লেয়ার, এরকমভাবে রয়েছে বাই লেয়ার লিপিড। বুঝতে পারছো? এরকম বাই লেয়ার লিপিড আছে, মাঝখানে সেরামাইড বসে আছে। অ্যাসাইল স্ফিঙ্গোসিন হচ্ছে সেরামাইড। তোমার স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে, এটা বায়োকেমিস্ট্রি বই থেকে দেখে নেবে, বুঝতে পেরেছো? দেখে নেবে।
এরকম ধরনের স্ট্রাকচার, ভুল হতে পারে, বুঝতে পেরেছো? এর বই থেকে দেখে নেবে। এর সঙ্গে সঙ্গে একটা থাকছে, এর সঙ্গে একটা ফ্যাটি অ্যাসিড যদি যুক্ত হয় CONH বন্ড দিয়ে, তাহলে পরে সেটা স্ফিঙ্গোসিন বলছে। এরকম CH3 CH2 12 CH, এটা একটা ডাবল বন্ড আছে, CHOH, তারপরে CH2H, এটা হচ্ছে CH NH2, এরকম একটা কম্পাউন্ড, বুঝতে পেরেছো? এটা সেরিন প্যামেটিক অ্যাসিড, এগুলো থেকে তৈরি হয়। তোমরা এখানে করে গুগল সার্চে করে দেখে নেবে, বুঝতে পেরেছো? আর ভুলভ্রান্তি যেটা হয়েছে সেটা বুঝতে পারবে যে অত মনে রাখা যায় না। এখন এইখানে তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে থাকছে, এটা হচ্ছে গ্লুকোজ ময়টি যুক্ত হচ্ছে, তারপরে গ্যালাক্টোজ ময়টি যুক্ত হচ্ছে, তারপরে যে গ্যালাক্টোজ N-অ্যাসিটাইল গ্যালাক্টোজ তৈরি হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে আবার গ্যালাক্টোজ, এবং এর সঙ্গে ফুকোস হচ্ছে। এই ফুকোসিল ময়টির জন্য যে এনজাইম সেটা আছে বলেই এই সাবস্টেন্স উৎপন্ন হচ্ছে। যদি এই ফুকোসিলকে যদি এর সঙ্গে যুক্ত না করা হয়, তাহলে পরে কী হবে? তাহলে একটা ইনকমপ্লিট মলিকুল পাওয়া যাবে। সেই ক্ষেত্রে এই দুটো ইনসার্ট করার যদি ক্ষমতাও থাকে সেটা আসবে না, তাহলে সেক্ষেত্রে ও গ্রুপ হবে, এবং সেটাকে বোম্বে টাইপ বলে, মানে এইচ এরকম, এরকম হবে। যদি ক্যাপিটাল H স্মল h, তাহলে পরে এই সাবস্টেন্স হবে ডমিনেন্ট। আর যদি এইটা থাকে তাহলে পরে সে হবে না, তাহলে এটা তৈরি হবে না। কেন তৈরি হবে না? তখন ফুকোসিল ময়টিটা এখানে যুক্ত হতে পারবে না। গ্লুকোজ, গ্যালাক্টোজ, এই সমস্ত ফর্মুলা, এগুলো খুব সহজ জিনিস, এগুলো তোমার একটুখানি বই থেকে দেখে প্র্যাকটিস করে রাখতে হবে, বুঝতে পেরেছো? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, এগুলোর ফর্মুলা, এগুলো তোমার সমস্ত বইয়ে দেওয়া আছে। আমি আর কতটুকু জানি, বইয়ে যা আছে একটু আধটু তোমাদের বলি, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুদ্ধিমান লোকদের কাজে তোমরা এগুলো সমস্ত পড়ে নেবে, হ্যাঁ, পরে বলবে যে স্যার খুব সহজ জিনিস আপনি আলোচনা করেছিলেন, হ্যাঁ, সেই জন্য ওইটাতে আমার আনন্দ হবে যে না এটা এবার শিখেছিলাম, বুঝতে পেরেছো? এইভাবে তোমার করতে হবে। না রকম ফর্ম আছে এইগুলো। বায়োকেমিস্ট্রি খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। আগে অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রি ফিজিওলজির মধ্যেই ছিল, পরে না রকম কারণে, টেকনিক্যাল কারণে সেটা করা হয়েছে। কারণ অনেক বায়োকেমিস্ট্রি অ্যাডভান্সমেন্ট হয়েছে, আর সেখানে অনেক তোমার এখানে জ্ঞানের অনেক বিস্তার হয়েছে, যার ফলে আমাদের মতো অল্প বুদ্ধির লোকেরা রাখতে পারছে না। তখন সেই জন্য ফিজিওলজিতে কিছু লোক গেছে, আর কিছু লোক বায়োকেমিস্ট্রিতে চলে আসছে, যারা সাবজেক্টটা যথাযথ বোঝার জন্য, এবং সাবজেক্টটা যথাযথভাবে যারা আসছে, তোমাদের মতো যারা আসছে তাদেরকে করার জন্য। এবং তারা নিশ্চয়ই সফল হচ্ছে, তা নাহলে পাশও তারা কী করে করছে? লাইব্রেরিতে এত বই পড়ে রয়েছে, কত পড়াশোনার লোকে করছে, সেটা গেলেই তুমি দেখতে পাবে। এখন এইগুলো সম্বন্ধে তোমার ধারণাকে করে নিতে হবে যে কীভাবে কোথায় থাকে। হ্যাঁ, যেমন আমি একটা ফর্মুলা লেখার চেষ্টা করছি, তোমার যদি যেটা মনে হয় বই থেকে দেখে নেবে, আর প্রত্যেকে সবসময় ভুল ধরবার চেষ্টা করবে। আমার ভুল ধরার চেষ্টা করলে তোমার জ্ঞান বৃদ্ধি হবে, বুঝতে পেরেছো? দেখো এরকমভাবে বইতে দেখবে ছবি দেওয়া থাকে, এই যে এরকম ছবি দেওয়া আছে, এগুলো ছবি দেওয়া আছে। এই যে তোমার এখানে এই যে OH, তারপরে OH এরকমভাবে থাকে, তারপরে OH এরকম, তারপরে এইরকমভাবে তোমার থাকে CH2H, এরকমভাবে ফর্মুলাগুলো থাকে, বুঝতে পেরেছো? তাহলে এখন এটা খুব সম্ভব আমি গ্লুকোজের ফর্মুলাই লিখলাম। গ্লুকোজ ফর্মুলা যখন থাকবে তখন সেখানে যদি গ্যালাক্টোজ থাকে তাহলে পরে এইটা ইনভার্টেড হয়ে এটা OH হবে, আর এইটা H হবে। আর এই জায়গায় তোমার NSC, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে CONH, এরকম একটা NSC, এরকম থাকবে ফর্মুলা, এরকম একটা ফর্মুলা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে NH গ্রুপ যুক্ত একটা ফর্মুলা থাকবে, এটা এখানে, সেটা হচ্ছে এই যে অ্যাসিটাইল গ্রুপ, CH3COH, CH3CONH2, এরকম একটা গ্রুপ থাকবে, সেটা হচ্ছে গ্যালাক্টোজের স্ট্রাকচার। হ্যাঁ, এই নাম্বারিংগুলো 1 2 3 4 5 6 এরকমভাবে থাকে, বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে স্ট্রাকচার, খুব সহজ স্ট্রাকচার, বই থেকে দেখে দু একবার প্র্যাকটিস করলেই মাথার মধ্যে ঢুকে যাবে যে কোনটা গ্লুকোজ, কোনটা ম্যানোজ, ফুকোজ কোনটা, এল গ্লুকোজ, ডি গ্লুকোজ, এগুলো খুব সহজ জিনিস। প্রত্যেকটা বায়োকেমিস্ট্রি বই সমস্ত দেওয়া আছে ডিটেল, কাজে তোমরা এটা চর্চা করে দেখে নেবে। তাই এই যখন উত্তর তাকে এই জন্য তাকে বলে দিচ্ছি, এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, সেরামাইডের সঙ্গে তোমার N-অ্যাসাইল স্ফিঙ্গোসিন হচ্ছে তোমার সেরামাইড, এবং এটা লিপিড একটা স্ট্রাকচার।
এবং এর সঙ্গে গ্লুকোজ ময়েটি যুক্ত হচ্ছে, গ্যালাক্টোজ ময়েটি যুক্ত হচ্ছে, গ্যালাক্টোজ NAC, তারপরে গ্যালাক্টোজ, এর সঙ্গে ফুকোসিল যুক্ত হয়ে এই সাবস্টেন্স তৈরি হচ্ছে। আবার এর সঙ্গে যখন N-অ্যাসিটাইল গ্যালাক্টোজ যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে A সাবস্টেন্স। শুধু গ্যালাক্টোজ যখন যুক্ত হচ্ছে তখন B সাবস্টেন্স। যার ক্ষেত্রে দুটোই ক্ষমতা আছে সেটাই হচ্ছে AB সাবস্টেন্স। কাজে এরকমভাবে যারা লোক রয়েছে সব বিভক্ত হয়ে রয়েছে। হ্যাঁ, যত লোক জন্মাচ্ছে তাদের মধ্যে ভারতীয়দের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। ভারতীয়দের ক্ষেত্রে B গ্রুপটা একটু বেশি আছে। হ্যাঁ, তোমার মনে করো O গ্রুপটা প্রায় সমানই আছে ভারতীয়দের ক্ষেত্রে, আমেরিকার সঙ্গে 45% থাকছে, 40% থাকছে। হ্যাঁ, তারপরে তোমার থাকছে তোমার তোমার A গ্রুপ থাকছে ভারতীয়দের ক্ষেত্রে, দুটোই 25% করে আছে। B গ্রুপটা 25% আছে এইখানে থাকছে। তাহলে 5%, আর বাকি রইল কোনটা? AB হচ্ছে 5%। এটা হচ্ছে ভারতীয়দের আছে। হ্যাঁ, আমেরিকানদের A গ্রুপটা বেশি আছে, বিটা কম আছে। সেটা নামের সঙ্গে না, প্রকৃতির নিয়মেই এটা তৈরি হয়েছে। দেখবে বইয়ে দেখবে চার্ট দেওয়া আছে। হ্যাঁ, আমেরিকান পপুলেশন, আর আমাদের প্র্যাকটিক্যাল বইগুলোতে ইন্ডিয়ান পপুলেশন। ইন্ডিয়া শব্দটা বাজে, ভারতের শব্দটাই ভালো। এই জন্য সেক্ষেত্রে ও গ্রুপে B দিয়ে তুমি মনে রাখবে এখানে এই 25% এটা এই থাকছে, বুঝতে পারছো তো? সেই ও গ্রুপটাতে 45% আর ABটা 5% থাকছে, এরকম থাকছে, এরকম ডিস্ট্রিবিউটেড। আর RH গ্রুপটা, RH গ্রুপের মধ্যে CDE ভিন্ন ভিন্ন সিস্টেম রয়েছে এবং কিছু সিমিলারিটি আছে। এদের মধ্যে D অ্যান্টিজেনটাই হচ্ছে প্রমিনেন্ট। এই যে মনে করো D এবং X থেকে অ্যান্টিজেন হচ্ছে এই যে DD, এটা হোমোজাইগাস হেটেরোজাইগাস, আর এটা হচ্ছে সেক্ষেত্রে রিসেসিভ কন্ডিশন হবে। তাহলে এই দুইটা ক্ষেত্রে তোমার ক্যাপিটাল D হবে। হ্যাঁ, এটা প্রোটিন স্ট্রাকচার। আর এটা হচ্ছে এর ক্ষেত্রে RH নেগেটিভ হবে। RH নেগেটিভের ক্ষেত্রে অ্যান্টিডি নর্মালি থাকে না। আর RH পজিটিভ যে রিসার্চ RHSUS, হ্যাঁ দেখবে এটার বাংলা বইয়ে কী অর্থ দেওয়া আছে। এটা হচ্ছে এক ধরনের বাঁদর, লালমুখো বাঁদর। কাজে সেক্ষেত্রে 95% ভারতীয় হচ্ছে RH পজিটিভ। হ্যাঁ, আর আমেরিকানদের ক্ষেত্রে 85%। হ্যাঁ, কাজে এটা তোমার মনে রাখতে পারবে, এইভাবে সহজে মনে রাখতে পারবে, বুঝতে পেরেছো? RH পজিটিভ। এখন এই দুটোর গুরুত্ব কেন? কারণ এটার মধ্যে অ্যান্টিজেনিসিটি আছে। মানে একজনের ব্লাডের সঙ্গে যদি মেশানো যায়, যতই ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকুক, কিন্তু একজনের ব্লাডের সঙ্গে মিশলে সেখানে অ্যাগ্লুটিনেশন হয়ে যাবে, তারপরে রাপচার হয়ে যাবে। সেই জন্য সেটাই হবে না। সেই জন্য রাপচার হবে না। RH এর ক্ষেত্রে D অ্যান্টিজেনটা প্রমিনেন্ট। কাজেই এটা যদি যার D নেগেটিভ, তাকে RH নেগেটিভ বলা হচ্ছে, তাকে যদি ইনফিউজ করা যায় তাহলে তার বডিতে তৈরি হবে। ওই পরবর্তীকালে তার যদি ট্রান্সফিউশন হয় কোনো কারণে, তাহলে সেটা ডিস্ট্রাকশন হবে। কিন্তু আরও অন্যান্য গ্রুপ আছে যেগুলো অন্য কাজে লাগছে, কিন্তু সেটা ব্লাড ট্রান্সফিউশনে অতটা অসুবিধার সৃষ্টি করে না, বুঝতে পেরেছো তো? অ্যান্টিজেন থাকলেই যে সেটা সবসময় অ্যান্টিবডি হবে এমন কোনো মানে নেই। যেমন মনে করো MN গ্রুপ, তাহলে M গ্রুপ থাকতে পারে, N গ্রুপ থাকতে পারে, আবার MN গ্রুপও থাকতে পারে। এখন M গ্রুপের যে ইন্ডিভিজুয়াল, তার যদি আদারওয়াইজ ABO RH কম্প্যাটিবিলিটি থাকে, তাহলে N গ্রুপের জন্য তার কোনো হবে না, অসুবিধা হবে না, কারণ তার এগেনস্টে সেরকম অ্যান্টিবডি তৈরি হবে না। কিন্তু তাহলে তার অস্তিত্বের বোঝা যাবে কী করে? অন্য কোনো অ্যানিমালের ক্ষেত্রে সেক্ষেত্রে সেন্সিটিভ হতে পারে, তার সাহায্যে এটা হতে পারে, বুঝতে পারছো তো? কাজে সেক্ষেত্রে অন্য গ্রুপগুলোর অতটা গুরুত্ব নেই ট্রান্সফিউশন। তার মানে সেক্ষেত্রে যে অ্যান্টিবডিটা সেগুলো তৈরি হচ্ছে না। সেই জন্য তার গুরুত্বটা কম। কিন্তু তার প্যাটার্নিটি টেস্ট বা অন্য ক্ষেত্রে গুরুত্ব আছে, কারণ সেই অ্যান্টিবডি M গ্রুপের অ্যান্টিবডি যদি N গ্রুপে প্রয়োগ করা যায়, মানে অ্যান্টিজেন বা RBC, তাহলে সেই ক্ষেত্রে এমন কিছু অ্যান্টিবডি তৈরি হবে না। কিন্তু সেটা অন্য অ্যানিমালের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, সেটা নয়ও। তারপরে সেই ক্ষেত্রে মনে করেন অ্যান্টিবডি তৈরি করে নেওয়া যেতে পারে, এবং এভাবে MN গ্রুপ এগুলো দিয়ে তোমার প্যাটার্নিটি টেস্ট বা অন্যান্য ক্ষেত্রেও কাজ হতে পারে। কিন্তু ব্লাড গ্রুপের ক্ষেত্রে অতটা, মানে ট্রান্সফিউশনের ক্ষেত্রে অতটা গুরুত্ব নয়। এখন যার ফলে বল না ইউনিভার্সাল ডোনার হচ্ছে ABO সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে O গ্রুপ। কাজে তার যে ডোনার আর রেসিপিয়েন্ট, মনে করো 300 থেকে 400 ml তোমার ব্লাড যদি দেওয়া যায়, তাহলে তার সেক্ষেত্রে O গ্রুপের ক্ষেত্রে অ্যান্টি বি আছে বটে, কিন্তু সেটা রেসিপিয়েন্টের ব্লাডের মধ্যে সে ডাইলুটেড হয়ে যাচ্ছে।
ডাইলুট হয়ে গেলে সেটা এফেক্টিভ থাকে না। এর জন্য সেক্ষেত্রে তাকে ইউনিভার্সাল ডোনার বলা হয়। হ্যাঁ, আর তার সঙ্গে যদি আরেক যদি হয় নেগেটিভ হয় তাহলে পরে সে একদম সম্পূর্ণ ডোনার সেখানে। হ্যাঁ, কিন্তু আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কোনটা? এবি গ্রুপ। এবি গ্রুপ যেহেতু তার অ্যান্টিবডি নেই, সে যে কোনো গ্রুপের ব্লাডই নিতে পারে, এবি ও গ্রুপ সবই নিতে পারে, তার কোনো রকম প্রবলেম নেই। এটা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট এটা বলা হয়। কিন্তু এমার্জেন্সি ছাড়া সাধারণত চেক করে করা হয়, ক্রস চেক করে সেটা করা হয় টিউব মিডিয়াম মাধ্যমে অথবা এখানে স্লাইডের মাধ্যমে আমাদের ব্লাড গ্রুপ টেস্টটা আমাদের এখানে করা হয়। তাই এখন এই ক্ষেত্রে কি করা হয়, তোমার এখানে স্লাইডে একটা নিতে হবে, তোমার স্লাইডে নিতে হবে। স্লাইডের মধ্যে এরকম থাকবে, এই যে স্লাইড আছে, এই স্লাইডের মধ্যে স্কিন মার্কিং পেন্সিল বলছি গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ভাগ করে নেওয়া যায়, ভাগ করে নেওয়া যায়। মাঝখানে একটা ভাগ করে নেওয়া হলো, এখানে লেখা হলো অ্যান্টি এ অ্যান্টি বি। তার কারণে যে কালার দেখে এমনি চেনা যাচ্ছে বটে, কিন্তু পরে সেটা যখন ব্লাড মেশানো হচ্ছে অথবা ডাইলুটেড ব্লাড মেশানো হচ্ছে তখন সেটা হয়ে যেতে পারে, বোঝা যাবে না। সেজন্য এটা মার্কিং দিয়ে করে রাখতে হয়। একটাতে হচ্ছে অ্যান্টি ডি আর একটা হচ্ছে কন্ট্রোল। সাধারণত এটা ফিঙ্গার প্রিক করার পরে অ্যাসেপসিসে পরে শুকিয়ে গেল, তারপর দিয়ে প্রিক করলে, ডিপ প্রিক করলে এবং 2 ml বা 3 ml তোমার নর্মাল স্যালাইন টেস্ট টিউবে নিয়ে এটা লাগিয়ে সেটাকে ইনভার্ট করে ওটার সঙ্গে মিশিয়ে দিলে পরে কী হবে, ওটা জেন্টলি করলে পরে সেটা একটা সাসপেনশন হয়ে গেল। সরাসরি ব্লাড নিয়ে করা যায়, কুইকও হয়, কিন্তু অনেক সময় না কনফিউশন হয়, রুলও না সেটা অ্যাগ্লুটিনেশন, সেটা কনফিউশন হয়। এর জন্য ডাইলুট ব্লাড দিয়ে তোমার এখানে করতে বলেছে, এখানে দেখবে লেখা আছে সেটা তোমার এই করতে হবে। হ্যাঁ, করলে পরে তুমি সেটা ওটা দেওয়ার পরে সেপারেট তোমার গ্লাস রড দিয়ে অথবা উডেন রড দিয়ে সেটাকে করতে হবে, যেন ইন্টারমিক্সিং না হয়। সাবধানে দিতে হবে, যেন ওই মিক্সচারে ব্লাড মিক্সচার অথবা ব্লাড যেন যখন লাগায় কিছুটা ডিস্টেন্সে প্রত্যেকটা লাগায়। হয়তো এখানে দেওয়া আছে সিরাম, এক ফোঁটা দেওয়া আছে সিরাম, দূর থেকে লাগায়, আবার দূর থেকে লাগায় যাতে মিক্সিং না হয়। তারপরে সেপারেট গ্লাস রড দিয়ে এরকমভাবে এটা করা হয়, বা সেপারেট এইচ দিয়ে এটা করে দিল, এপেক্স দিয়ে সেটা করে দিল, যে সাবধানে করার পরে তারপরে একটু নাড়াচাড়া করা হয়, ওয়েট করা হয়, অন্ততপক্ষে 10 মিনিট ওয়েট করা দরকার। এবং যতক্ষণ ড্রাই না হয় তখন তুমি খালি চোখেই বুঝতে পারবে যে কোনটা হয়েছে না হয়েছে। দলা দলা পাকিয়ে যায়, যেটা বলে অ্যাগ্লুটিনেশন, এবং তার সঙ্গে সঙ্গে হিমোলিসিসও হয়। আর যেটা কন্ট্রোল কেন না হয়, কন্ট্রোল হচ্ছে নর্মাল স্যালাইন, তুমি সেটা বুঝতে পারবে রুলো ফর্মেশনের সঙ্গে এদের পার্থক্য হচ্ছে। এবং তারপরে এটা হওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য লো পাওয়ার মাইক্রোস্কোপে দেখে নিতে হয়। একবার যে দেখেছে সে আর ভুলবে না যে কোনটা অ্যাগ্লুটিনেশন আর কোনটা রুলো ফর্মেশন, বুঝতে পারছো তো? হ্যাঁ, আর টিউব মেথডও করা যায় একইভাবে, কিন্তু সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে সেখানে তুমি আবার যদি করো তাহলে সেই রুল ফর্মেশন হলে সেটাকে সেপারেট হয়ে যাবে। হ্যাঁ, আরও ভালো করে বোঝা যায়। অনেক কনফিউশন হলে পরে সেটা টিউব মেথডও করা হয়। আমাদের এখানে স্লাইড মেথডেই যেটা আছে তোমার বইয়ে দেখবে এটা করা আছে, বুঝতে পারছো তো? এটা করার পরে আর এই অ্যান্টি ডি যেটা আছে সেখানে RH পজিটিভ, বেশিরভাগই তোমার RH পজিটিভ পাবে। হ্যাঁ, আর তোমাদের যে পার্সেন্টেজ এখানে আছে, এই যে পার্সেন্টেজ দেখবে কতগুলো আছে, সেটা তুমি মোটামুটি তারা বুঝতেও পারবে যে আমাদের এর সঙ্গে ট্যালি করছে কিনা। এই হচ্ছে তোমার ব্যাপার। হ্যাঁ, কাজেই তোমরা এখন এই সেখানে ওখানে যাও, গিয়ে কিভাবে করে সেটা একটু দেখো, দেখে শিখে নাও আজকে। এরকম
ये देखो लो पावर फोकस, लो पावर কনডেন্সারটা নিচে নামালে, হ্যাঁ এই নাও, দেখো এই দেখো, এই নাও দেখো, এটাতে ভালো এসছে। লাইটটা কন্ট্রোল করতে হবে, আর কন্ডেন্সারটা লোয়ার ডাউন করতে হবে, তাহলে পরে জিনিসটা ভালো আসবে। তারপরে এখানে তুমি WBC কাউন্ট যদি করো, এটাতে করো।